এইটাই হচ্ছে সিলেট শহর থেকে ভোলাগঞ্জ যাওয়ার যে মেইন রাস্তা, এটাই হচ্ছে সেই রাস্তা। আমি গতকাল যাওয়ার সময় ভিডিও করি নাই, আজকে আমি ব্যাক করার সময় ভিডিও করছি। কারণ ব্যাক করার সময় ভিডিও করলে দুইটা সুবিধা হয়। একটা সুবিধা হচ্ছে আমি তখন আসলে বলতে পারি আশেপাশে কী আছে, কোন জায়গায় ক্যামেরা অন করতে হবে। নিজের সুবিধার জন্য আমি যাওয়ার সময় ভিডিও করতেছি। এখানে যদি 29 কিলোমিটার দেখাচ্ছে, তারপরেও এক্স্যাক্টটা হচ্ছে সিলেট থেকে ভোলাগঞ্জ পর্যন্ত 38 কিলোমিটার। আর রাস্তার দুই পাশে এখন যে পানি দেখছেন, সামনে আছে চা বাগান। তো এই 39-40 কিলোমিটারের জন্য আপনারা যারা মোটরসাইকেল ছাড়া আসবেন তাদের জন্য বাস সার্ভিস আছে, ভোলাগঞ্জ বাস সার্ভিস কিংবা সাদা পাথর বাস সার্ভিস নামে কিছু বাস। ওই যে বাস সামনে আসতেছে, আমি দেখে এক্স্যাক্টটা বলবো। তো এই রোডটা আসলেই খুব সুন্দর, মানে এই রোডটাতে একবার দুইটা ফিল পাওয়া যায়। দুইটা ফিল কি, একবার হচ্ছে হাওরের ফিল পাওয়া যায়, আরেকটা হচ্ছে চা বাগানের ফিল পাওয়া যায়। আচ্ছা, নামটা বলি, সাদা পাথর পরিবহন। মানে ওরা সিলেট শহর থেকে সাদা পাথর পর্যন্ত আপনাকে পৌঁছায় দিবে। আমরা যেই পাশ দিয়ে সাদা পাথর গিয়েছি ওই পাশ দিয়ে না, ওরা আরেক পাশ দিয়ে যায়, ওই পাশ দিয়ে রোড আছে, কিন্তু এখানে গিয়ে আবার নৌকায় করে পার হইতে হয়। তো যে কথা বলছিলাম, যে সামনে পাবেন হচ্ছে চা বাগানের ফিল, এইদিকে পাবেন পুরা হাওরের ফিল। হাওরের মধ্যে আমরা যেমন ওই যে কিশোরগঞ্জ মিঠামইন যে নদীর হাওরের মাঝখান দিয়ে বাইক চালাই, ঠিক সেম একটা ফিল আপনি এইখানে পাবেন। এইখানে নৌকাতেও ঘোরা যায়। হাওরের তাজা মাছ বিক্রি হচ্ছে এইদিকে। ঢাকা কাছে হইলে কিছু মাছ কিনে যাইতাম, মাছের প্রতি আমার আবার একটা দুর্বলতা আছে। আমরা যারা আসলে ঢাকা থেকে আসি তারা এত বিস্তৃত পানি একটু কমই দেখি। সো এই হাওরের এই দৃশ্যটা দেখার জন্য, তারপরে চা বাগান, ঝর্ণা, এসব দেখার জন্যই মেইনলি আমরা সিলেটে আসি। তো আল্লাহ তাআলা সিলেটকে আসলে খুব সুন্দর করে সাজিয়েছেন। যতটুকুই ভারত থেকে আমরা পেয়েছি দেশভাগের পরে, সেইটুকু অনুযায়ী অনেক সুন্দর। ভারতের পাহাড় আছে, আমাদের পানি আছে। তো এই তো। আর এইখানে দেখলাম সামনে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, ওই যে দূরে বিল্ডিং টিল্ডিং উঠতেছে, ওইখানে একটা ইপিজেড তৈরি করতেছে। হয়তো এইখানকার প্রোডাক্ট ইন্ডিয়া রপ্তানি করার জন্য এই ইপিজেডটা গড়ে উঠতেছে। তো দেশের জন্য একটা ভালো সংবাদ যে আমরা এখানে একটা ইপিজেড করতে পারতেছি। আর এই রোডটা কিন্তু মোটেই খারাপ না। এই রোডটা পুরোটাই সোলিং করা রোড, পিচের রোড না, সোলিং করা রোড। বৃষ্টি কাদা ঝড় যাই হোক, রোডটা ফ্রেশ থাকে। আর সোলিংয়ের রোড তো এমনিতে পিচের রোড থেকে টেকসই হয়। এখান দিয়ে যেই বড় বড় পাথর বাহী ট্রাক যায়, তারপরে এখনও ঠিক আছে, কতদিন ঠিক থাকে যায় না। এটা আপাতত আপডেট হচ্ছে সাদা পাথর পর্যন্ত। যদি আপনারা এই রোড দিয়ে যান আর আমরা যে দয়ার বাজারে ছিলাম ওইখানে না থাকেন, তাহলে মোটামুটি ইজিলি যেতে পারবেন ফ্যামিলি নিয়ে। কিন্তু মোটর সাইকেল নিয়ে গেলে আবার একটু টাফ, কারণ আপনাকে মোটর সাইকেল রেখে নৌকা পার হইতে হবে, ওইটা আবার একটু টাফ, যেটা অনেকের জন্য আসলে সম্ভব না। মোটর সাইকেল রেখে 4-5 ঘন্টার জন্য একটা অপরিচিত জায়গায় রিস্ক হয়ে যায়। তো আশা করি আপনারা এখানকার সৌন্দর্য দেখে ফেলেছেন। এরপরে আবার ক্যামেরা অন করব হচ্ছে চা বাগানের ভিতর গিয়ে। এইখান থেকে চা বাগান পর্যন্ত পুরোটাই এরকম আছে, দুই পাশে এরকম পানি। আর গল্প করলে তো অনেক গল্পই করা যায়, আসলে গল্প করার মতো ভ্লগ আসলে ঢাকাতেই করা যায়, কিন্তু এখানে দেখার মতো ভ্লগ যেগুলো, সেগুলো আসলে গল্প করলে ডিস্ট্রাক্ট করার দরকার কি ভাই? দেখেন না কি সুন্দর। তাহলে আবার অন করছি। ও চিল, সোনালি ডানার চিল একদম নিচে, চিলটা একদমই নিচে। এত নিচে চিল আসলে ঢাকায় উড়াউড়ি করে না। এরপরে আবার ক্যামেরা তাহলে অন করব হচ্ছে চা বাগানের ওইখানে যায়। আপাতত বিদায়। আসলে অসাধারণ। ক্যামেরাটা অফ করে ফেলে আবার অন করলাম জাস্ট এই কার্ভটা দেখানোর জন্য, যে কার্ভটা কি সুন্দর। এইদিকে সূর্য ডুবতেছে, এইখানে কি সুন্দর কার্ভ, মানে অসাধারণ এই কার্ভটা। চাইছিলাম না ক্যামেরা অন করতে, বাট লোভ সামলাইতে পারলাম না এই জিনিসটা দেখানোর জন্য। আর এইখানে যখন এই বাংলাদেশ শেখ মুজিব হাইটেক পার্ক নাম এটা যখন হবে, তখন আসলে এই এলাকার দৃশ্যপট আরও বদলে যাবে। এখন এখানে তখন বড় বড় ইনভেস্টমেন্ট হবে আশা করি, তখন এই এলাকা আসলে খুবই সুন্দর হয়ে যাবে। দেখেন একদম সোজা সমান রাস্তা, মানে ভাঙা রাস্তার কোনো নাম নিশানা নাই, এত সুন্দর রাস্তা এদিকে। আমি আশা করি যে একদিন হয়তো ভোলাগঞ্জ বাজার, দয়ার বাজার পর্যন্ত এরকম সুন্দর রাস্তা হবে।
এখন আমার প্রথম কাজ হচ্ছে সিলেট যায় হোটেল ঠিক করা, নিজে খাওয়া, আর বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা, কারণ খুব প্রেশার পড়ছে বাইকের উপর গতকাল একদিনে। মাত্র 700 কিলোমিটার চলা হইলো, আমার বাইক চলতেছে 701 কিলোমিটার। সো বলা যায় ব্রেকিং পিরিয়ডে আমি বাইক নিয়ে অফ রোড করে ফেলছি। তো ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা আসলে ফরজ হয়ে গিয়েছে। তাহলে আবার দেখা হচ্ছে চা বাগানে। আবার ফিরে আসলাম। যে বলেছিলাম যে চা বাগান শুরু হইলে আবার ক্যামেরা অন করবো, এই যে চা বাগান, এইটাই হচ্ছে চা বাগান, যেটা দেখার জন্য অনেক লোক আগে সিলেট আসতো। যখন আমরা ছোটো ছিলাম তখন শুধু শুনতাম যে মানুষ সিলেট যায় চা বাগান দেখতে। আমি বড় হওয়ার পরে এই কনসেপ্টটা হয়তো একটু চেঞ্জ হয়েছে। এখন আসলে মানুষ চা বাগান দেখার থেকে এই সাদা পাথর, বিছানাকান্দি এইসব দেখতেই বেশি আসে আমার মনে হয়। আগে যখন ছোটো ছিলাম তখন দুইটা মেইন কনসেপ্ট ছিল, মানে মেইন কনসেপ্ট দুইটা হচ্ছে চা ফ্লং যেতে হবে একবার সিলেট আসলে, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে চা বাগান দেখতে হবে আর চা কিনতে হবে। মানে এই দুইটা জায়গায় দেখতে হবে আর চা কিনতে হবে, এই জন্য মানুষজন সিলেট আসতো। আর ট্রেনে করে সিলেট আসতো, মানে একটা খুব আকর্ষণীয় ট্রেন ভ্রমণ ছিল যে সিলেট যাচ্ছি ট্রেনে করে। তো তখন আশেপাশের বাসার একটু বড়লোক আন্টি আঙ্কেলরা সিলেটে ভ্যাকেশনে আসতাম। সত্যি কথা বলতে আমরা যখন ছোটো ছিলাম তখন এই ট্যুর, ভ্যাকেশন কিংবা ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানো এইসব একটু কম ছিল এখন থেকে। কারণ ওই সময় আসলে মানুষের অর্থনৈতিক অবস্থা এত ভালো ছিল না যে মানুষ এত ট্যুর করবে। তার থেকেও বড় কথা যে এখন যেটা হয়েছে যে আপনি ট্যুর করতে গেলে যে ফেসবুকে ছবি দেওয়া, দেখানো, আমার মনে হয় অনেকেই ট্যুর এই জন্য করে। তো যাই হোক, সেটা পরের ব্যাপার। মানে এখন থেকে আগেকার দিনে মানুষ ট্যুর একটু কম করতো, হয়তো অর্থনৈতিক কারণেই হবে। তো তখন বড়লোক আন্টি আঙ্কেলরা সিলেট আসতো। আর বেশি হয়তো এরকম যে অমুক চা বাগানে চাকরি করে সিলেটে, তাই সিলেটে ঘুরতে গিয়েছিলাম। আমার চাচা স্যার চা বাগানে চাকরি করে, আমার মামা চা বাগানে চাকরি করে, এইসব খুব বেশি হইতো। তো আনফর্চুনেটলি ওই সময় আমার আসলে কেউ সিলেট ছিল না, আমি কখনো সিলেট আসতে পারি নাই। আমি সিলেট অনেক বড় হওয়ার পরে আসছি, তাই আমি আসলে ওই জিনিসগুলো আসলে বলতে পারবো না। তারপর এখন দেখেন মানুষ এমনিতেই কত আনন্দমুখর অবস্থায় ঘোরাঘুরি করে। এই দিকে দেখলেন তো ট্রাকে নিয়ে ঘুরতে আসছে। তো এটা হচ্ছে চা বাগান, আর পিছনে ওটা হচ্ছে এয়ারপোর্ট। অনেকে দেখতেছি যে এয়ারপোর্টের প্লেন ওঠানামা দেখার জন্য এইখানে আসে। আসতেই পারে, কারণ এত কাছ থেকে প্লেন হয়তো সব জায়গাতে দেখা যায় না, কারণ এখানে পাহাড়ে ঘেরা তো এরিয়া, তো একটু উপরে দাঁড়াইলেই একদম প্লেন ক্লিয়ারলি দেখা যায়, এই জন্য হয়তো অনেকে আসতে পারে। সামনে আরও চা বাগান আছে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম আবারও। আমার সিলেটে এসে যেটাই সমস্যা হচ্ছে যে কথা বলা শুরু করলে জ্ঞান দেওয়া শুরু করতেছে। যাই হোক, আশা করি আপনারা বোর হচ্ছেন না। এয়ারপোর্ট থেকে সিলেট শহরে যাওয়ার যে 6 কিলোমিটার রাস্তা, এই 6 কিলোমিটার রাস্তা হচ্ছে বেশি সুন্দর। মানে আমি যে পথটুক আসলাম ওর থেকে বেশি সুন্দর, কারণ এই পাশের এই চা বাগানগুলো অনেক সুন্দর। আর রাস্তাটা একটা শ্রীমঙ্গল ভাইব দেয়। মানে আপনি এখানে আপনার চোখ বেঁধে ছেড়ে দিলে আপনার মনে হবে যে আপনি শ্রীমঙ্গল আছেন, কিংবা শ্রীমঙ্গলের লোকজনকে এখানে ছেড়ে দিলে মনে হবে যে তারা শ্রীমঙ্গলে আছে। মানে শ্রীমঙ্গল সিলেট তো পাশাপাশি, হয়তো এই কারণেই একই রকম লাগে। পাহাড়গুলোর সাইজ কিংবা ওই ইসের কি বলে চায়ের যে এই গাছগুলো সব একই রকম মনে হয়। আমার কাছে তো একদমই সেম মনে হয়। শ্রীমঙ্গল ঢোকার যে রাস্তাটা আর এই রাস্তাটা একদমই সেম লাগে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, যদি জানান তাহলে কমেন্টে লিখতে পারেন। আর বাইক রাইড করার জন্য আসলে অসাধারণ। মানে আপনি কর্নারিং যতদূর পারেন করতে পারেন। আমি খুব ভালো কর্নারিং করতে পারি না, তাই হয়তো আমার কর্নারিং দেখতে অত সুন্দর হয় না। বাট যারা কর্নারিং করতে পারেন তাদের জন্য আসলে এটা একদম খুবই ভালো একটা রাস্তা আমার কাছে মনে হয়েছে। কারণ রাস্তার সোলিং, তারপরে কর্নারগুলো খুবই ভালো। তবে সমস্যা হচ্ছে রাস্তায় প্রচুর সিএনজি আছে, সিএনজি দেখে কর্নারিং করা উচিত। কারণ সামনে হুট করে সিএনজি চলে আসলে তখন আসলে এটা বেড়া ছাড়া অবস্থা হয়ে যায়। এই তো এই এখন জিপিএসে অন করে দিয়েছি 5 ভাই রেস্টুরেন্ট। আমি সিলেট শহর খুব ভালোভাবে চিনি না বলতে গেলে। তো 5 ভাই রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে খাইতে বসতে হবে। আর তারপরে হোটেল খোঁজা, বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করা, সব কিছু এর পরে
সবার আগে হচ্ছে নিজেকে ফুয়েল আপ করতে হবে। আর বাইকের কথা কি বলবো, বাইক ঢাকা থেকে 800 টাকার তেল ভরে আনছিলাম, এখনও অর্ধেক তেল আছে মিটারে দেখাচ্ছে, আমি জানি না আসলে কত দূর কী হয়েছে। R15 খুব ভালোই মাইলেজ দিচ্ছে বলাই যায়, কারণ আমার সিভিআরের সাথে কম্পেয়ার করলে সিভিআর হলে এতক্ষণে তেল শেষ হয়ে যায় ট্যাঙ্কি। তো শুনেছি R15 নাকি খুব ভালো মাইলেজ দেয়, এবার নিজে প্রত্যক্ষ করছি জিনিসটা। আসলে আরও ব্রেকিং শেষ হইলে তখন আরও হয়তো ভালো বুঝতে পারবো। আর একটা জিনিস, সিলেটের আসলে আবহাওয়ার কোনো মানেই নাই, বেল ব্রেক নাই। একটু আগে আপনারা দেখছেন হয়তো ভিডিওতে রোদ, এখন আবার আকাশ কাল হয়ে মেঘ আসতেছে। তো এমনিতেই হচ্ছে হ্যান্ড গ্লাভস ভেজা সামনে নাড়ে দিয়ে রাখছে এই দিক দিয়ে। তো এখন আবার যদি বৃষ্টি আসে তাহলে তো সাড়ে সর্বনাশ। এখন তাড়াতাড়ি এমন জায়গায় যেয়ে দাঁড়াইতে হবে যে এখানে আসলে বৃষ্টি থেকে আমরা বাঁচতে পারি, কারণ এখন আর ভিজতে মোটেই ইচ্ছে করতেছে না। সব কিছু অনেক কষ্ট করে শুকাইছি, জ্যাকেট থেকে শুরু করে রাইডিং প্যান্ট সব কিছু শুকাইছে। এখন ভিজলে আসলে বড় সমস্যাই হয়ে যাবে। আমার জিপিএস কোনো কথাই বলতেছে না আমি কোন দিকে যাব। তো আবার কথা হবে হচ্ছে 5 ভাই রেস্টুরেন্টে গিয়ে, কারণ এখন একটু খোঁজাখুঁজি করতে হবে। আমি জিপিএসের উপর সব 100% ভরসা করতে পারতেছি না, দেখা যাক।